খিলগাঁও নামের এক গ্রামে দু ভাই থাকত, যাদের মধ্যে একজনের নাম ছিল রফিক এবং অন্যজনের নাম ছিল রিয়াজ। রিয়াজ ছিল ছোট ভাই, যে খুব সোজা সরল ছিল। অন্যদিকে রফিক ছিল খুব পরিশ্রমী এবং এক খুব ভালো মানুষ, যে তার ভাইয়ের পুরো খেয়াল রাখত। কিন্তু তার বিয়ের পর সে পুরোপুরি বদলে যায় এবং এসব দেখে রিয়াজ খুব অবাক হয়েছিল। কারণ যে ভাই আগে পাকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসত, তাকে কখনো কোনো কাজ করতে দিত না, এখন সেই ভাই তাকে সারাদিন খাটিয়ে মারত। কিরে ভাই, তুই এখানে কেন বসে আছিস? কিছু না ভাইয়া, এমনি। আরে এভাবে বসে থাকলে চলবে নাকি? ঘরের কাজ কে করবে? অনেক কাজ পড়ে আছে, চল। কিন্তু ভাইয়া, আমি সকাল থেকে কাজ করছি আর কাজ করতে করতে খুব ক্লান্ত হয়ে গেছি। কিছুক্ষণ বিশ্রাম তো নিতে দিন। কোনো আরাম ফারাম পাবি না তুই। আর তাছাড়া আমিও তো সকাল থেকে কাজ করছি, আমি তো ক্লান্ত হইনি। সব সময় বাহানা বানাতে থাকিস তুই। বাহানা বানালে সংসার চলবে না, বুঝলি? নিজের ভাই রফিকের এই কথা শুনে তার খুব খারাপ লাগে। কিন্তু ভাইয়া, কঠিন কাজ আমাকে দিয়ে আপনি নিজে হালকা কাজ করবেন, তো আপনার ক্লান্তি আসবে কোথা থেকে? আরে এখন তুই আমার মুখে মুখে কথা বলবি? দিনে দিনে অসভ্য হয়ে যাচ্ছিস। দেখ, এসব ফালতু তর্ক করবি না আমার সাথে। কিন্তু ভাইয়া, আমি কি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতে পারি? হ্যাঁ, জিজ্ঞেস করো। কি জিজ্ঞেস করতে চাস? ভাইয়া, আগে তো আপনি এমন ছিলেন না। মা বাবা চলে যাওয়ার পর আপনি আমার কত খেয়াল রাখতেন। আমি যাই চাইতাম আপনি না ভেবেই দিয়ে দিতেন। কিন্তু আপনার বিয়ের পর থেকে আমি দেখছি যে আপনি পুরোপুরি বদলে গেছেন। এমন কেন? কেন ভাইয়া? এমন কোনো কথা নয়। তুই এখন বড় হয়েছিস, কাল তোরও বিয়ে হবে। তখন তোকে তোর দায়িত্ব নিজেকেই নিতে হবে না? আর তাছাড়া আমি কি তোর সারা জীবনের দায়িত্ব নিয়ে রেখেছি নাকি? হ্যাঁ, চল এখন বকবক বন্ধ করে সোজা জমিতে যা, অনেক কাজ পড়ে আছে। কিছুক্ষণ পর আমিও আসছি। নিজের ভাইয়ের কথা শুনে রিয়াজ জমির দিকে চলে যায়। কিছুক্ষণ পর রফিকও ঘরের কিছু কাজ গুছিয়ে নিয়ে জমির দিকে যাচ্ছিল। ঠিক তখনই তার স্ত্রী আমিনা তাকে পিছন থেকে ডাক দেয়। হ্যাঁ, কি হয়েছে বলো? আমি বলছিলাম যে আমি আপনাকে রিয়াজকে যেটা বলতে বলেছিলাম সেটা কি আপনি বলেছেন? ওহ, আমি তো ভুলে গিয়েছিলাম। আজ নিশ্চিত ওকে বলে দেব। হে আল্লাহ, কি যে ভুলো মোনা মানুষ আপনিও। কোনো কাজের না, একটা কাজ দিয়েছিলাম সেটাও করতে পারলেন না। আরে, তোমার কাছে এটা যতটা সহজ মনে হচ্ছে, বাস্তবে এটা ততটা সহজ নয়। আমাদের বাবা আমাকে বলেছিলেন, যাই হয়ে যাক না কেন, নিজের ভাইয়ের হাত কখনো ছাড়বি না। তাই যখনই আমি এই বিষয়ে ভাবি, আমার বাবার বলা সেই কথাগুলো মনে পড়ে যায়। আপনি এখনো সেই পুরনো কথা নিয়ে পড়ে আছেন? আর তাছাড়া আপনার বাবা কি এখন দেখছেন নাকি? আমি অত কিছু জানি না। ব্যাস, আমি আপনার ভাইয়ের সাথে থাকতে পারবো না মানে পারবো না। তুমি থামো তো একটু, আমি ওর সাথে কথা বলছি। আমি কিছু শুনতে চাই না। এখন আপনার কাছে শুধু দুটোই রাস্তা আছে, হয় আপনি ঘরের ভাগাভাগি বা বাটোয়ারা করুন, না হয় আমি এই ঘর চিরতরে ছেড়ে চলে যাচ্ছি। আমিনার কথা শুনে রফিক গভীর চিন্তায় পড়ে যায়। রফিক তাকে কিছু বলার আগেই আমিনা নিজের দ্বিতীয় চাল চেলে তাকে বলে, কি ভাবছেন অত? আপনার কি আমার কোনো চিন্তাই নেই? এখন আমাদের বিয়ে হয়েছে, কাল আমাদের ছেলে মেয়ে হবে। তাই আমি বলছি যে আপনি ওর বিয়ে দিয়ে ওকে আলাদা করে দিন। তুমি থামো তো একটু, আমি ওর সাথে কথা বলছি। এরপর রফিক কোদাল নিয়ে জমির দিকে রওনা দেয়। এখন তো একে উস্কানি দিয়ে দিয়েছি। বাস, কোনোভাবে এই রিয়াজের বাচ্চাটাকে বাড়ি থেকে বের করে দিতে পারলেই আমার কাজ হাসিল হয়ে যাবে। জমিতে পৌঁছানোর পর রফিক দেখে যে রিয়াজ খুব জোর কদমে কাজ করছে। তখন সে তার কাছে গিয়ে বলে, দেখ রিয়াজ, এখন আমাদের দুজনের আলাদা হয়ে যাওয়া উচিত। রফিকের মুখ থেকে এই কথা শুনে রিয়াজ হাঁ হয়ে যায়। কিন্তু ভাইয়া, আমি যখন ছোট ছিলাম তখন তো আপনি আমাকে বলেছিলেন যে আপনি আমার সাথে কখনো ছাড়বেন না। হ্যাঁ, বলেছিলাম তো। কিন্তু এখন আর ওসব কথার কোনো মূল্য নেই, কারণ বিয়ের পর আমার খরচ বেড়ে গেছে। তাই আমি এখন তোর দায়িত্ব নিতে পারবো না। এই 2-4 দিনের মধ্যে আমি তোর বিয়ে করিয়ে দেব আর নিজের দায়িত্ব থেকে মুক্ত হয়ে যাব। তারপর আমরা বাবার সব জিনিসপত্র বাটোয়ারা করে নেব। আমি জানি ভাইয়া, এগুলো আপনি বলছেন না, এগুলো ভাবি বোঝাচ্ছে, তাই না? বলুন, উত্তর দিন আমাকে। চুপ কর। নিজের ভাবির ওপর ভুল ভালো দোষ চাপাতে তোর একটুও লজ্জা করছে না, তাই না? দেখ, আমি কোনো তর্ক চাই না। দেখুন ভাইয়া, আমি আপনার সব কথা মানতে প্রস্তুত, কিন্তু আপনাকেও আমার একটা কথা মানতে হবে। আমার এখন আপাতত বিয়ে করার কোনো ইচ্ছে নেই। ঠিক আছে, বিয়ে করতে না চাইলে করিস না,
কিন্তু ভাগাভাগি তো হয়েই ছাড়বে, যাই হয়ে যাক না কেন। ঠিক আছে ভাইয়া, আপনি যখন এত বড় একটা সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন তো নিশ্চয়ই ভেবেচিন্তেই নিয়েছেন। আমার এতে কোনো আপত্তি নেই। এতটুকু কথাবার্তা হওয়ার পর দুই ভাই মিলে জমিতে কাজ করতে লেগে যায় এবং সন্ধ্যা হতেই ঘরের উদ্দেশ্যে রওনা হয়। পরদিন সকালে আমিনা রফিককে বলে, ওগো, রিয়াজ কি সত্যি সত্যি বাটোয়ারার জন্য মেনে গেছে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। তোমার কথা মতো আমি তাকে বাটোয়ারার জন্য রাজি করিয়ে নিয়েছি, কিন্তু আমি এটা বুঝতে পারছি না যে বাটোয়ারা করব তো কিভাবে করব। আমি অত কিছু জানি না। আমি শুধু এতটুকু জানি যে ঘরের এক টুকরো জমিও আমি ওকে দিতে পারবো না। চাইলে তার বদলে ওকে অন্য কিছু দিয়ে দিন। কিন্তু এটা কিভাবে সম্ভব? আমার তো কিছুই মাথায় আসছে না। আরে, আপনি আমার কথা শুনুন। আমি আপনাকে ভালোভাবে বুঝিয়ে বলছি যে আপনাকে কি করতে হবে। তারপরে আমিনা রফিককে সবকিছু ভালোভাবে বুঝিয়ে দেয় যে তাকে কি করতে হবে। তারপর আমিনার কথা শুনে রফিক বাড়ির বাইরে চলে আসে, যেখানে তার ভাই রিয়াজ আগেই তার জন্য অপেক্ষা করছিল। দেখ রিয়াজ, তোর তো জানাই আছে যে আমাদের কি কি আছে। হ্যাঁ ভাইয়া, আমি জানি। আমাদের দুটো বলদ, একটা গরু, দুটো জমি ক্ষেত আর একটা ঘর আছে। কেন ভাইয়া, ঠিক বলেছি না আমি? হ্যাঁ, তুই একদম ঠিক বলেছিস। তাহলে সবচেয়ে আগে কোথা থেকে শুরু করব বলো? আমার জানা নেই ভাইয়া, আপনি বড়, আপনার যেখান থেকে ঠিক মনে হয়। তবে ভাইয়া, আমার মনে হয় বাটোয়ারা করার আগে আমাদের পঞ্চায়েত আর প্রধানের সাথে এই বিষয়ে কথা বলা উচিত। আরে পাগল, জমি কি ওদের নাকি যে তুই ওদের মাঝখানে টানছিস? জমি আমাদের, তো বাটোয়ারা আমরাই করব। আর তাছাড়া ঘরের কথা ঘরেই থাকা উচিত, বুঝলি? ঠিক আছে ভাইয়া, আপনার যেমনটা ঠিক মনে হয়। আমি তো ছোট, আমার তো বুদ্ধি নেই। তবে আপনি যা করবেন ভেবেচিন্তেই করবেন। সবচেয়ে আগে আমরা গরু আর বলদগুলোর বাটোয়ারা করে নিই, ঠিক আছে? তো আমাদের দুটো বলদ আর একটা গরু আছে, আর গরু একটাই আছে, তাই আমরা সেটার বাটোয়ারা করতে পারবো না। আর বলদগুলোর বাটোয়ারাও সম্ভব নয়, কারণ আমরা দুজন যদি একটা একটা করে বলদ রাখি তো সেটা না তোর কাজে আসবে না আমার, কারণ একটা বলদ দিয়ে তো হাল চাষ হবে না। তাই আমরা দুটো বলদকে এক জায়গায় রাখছি আর গরুটাকে এক জায়গায় রেখে দিচ্ছি। আর তুই যদি বলদগুলোকে নিস তো তুই চাষবাস করতে পারবি। অন্যদিকে তুই যদি গরুটাকে নিস তো দুধ বিক্রি করে নিজেদের সংসার চালাতে পারবি। তবে আমার মনে হয় তোর গরুটাকেই বেছে নেওয়া উচিত। বলো, তুই কোনটা বেছে নিতে চাইবি? আমি জানি না ভাইয়া, আপনার যা ঠিক মনে হয় আপনি সেটা নিয়ে নিন। তাছাড়া আপনি আমার সাথে খারাপ তো আর করবেন না। ঠিক আছে ভাই, তাহলে আমি দুটো বলদকেই বেছে নিচ্ছি, ঠিক আছে? দেখ, তোর কোনো আপত্তি নেই তো? এমন যদি হয় তো এখনই বলে দে। না ভাইয়া, আমার কোনো আপত্তি নেই। এতটুকু ভেবে রফিক খুব খুশি হচ্ছিল। কোথাকার এক বোকা, এখন বলদ ছাড়া এ কিভাবে চাষবাস করবে? আর তাছাড়া গরুটা বুড়ো হয়ে গেছে, এখন ওটা বেশি দুধও দেবে না। আরে ভাইয়া, কোথায় হারিয়ে গেলেন আপনি? তাছাড়া আমি বলছিলাম যে সেই সাথে সাথে ঘরটারও বাটোয়ারা করেই নি। আরে কেন নয়? তো দেখ, আমি তোকে আগেও বলেছিলাম যে আমরা একসাথে থাকতে পারবো না, তাই তুই ভালো জমিটা নিয়ে নে যেটাতে ভালো ফসল হয়, আর খারাপ জমিটা যেটাতে ভালো ফসল হয় না সেটা আমি নিয়ে নেব, আর তুই তোর জমিতে তোর ঘর বানিয়ে নিবি। বাহ ভাইয়া, আপনি কত ভালো। কিন্তু ভাইয়া, ওই জমিটা যদি আপনি আমাকে দিয়ে দেন তো আপনি কি খাবেন? আরে তুই আমার চিন্তা করিস না, তোর ভাবি আর আমি ওই অনাবাদি পতিত জমিতেই চাষবাস করে সংসার চালিয়ে নেব। এখন তোকে ঘরে ভাগ দিচ্ছি না, তো জমিতে তো ভাগ দিতেই হতো না। তাছাড়া আমি শেষবারের মতো তোকে জিজ্ঞেস করছি, তোর কোনো আপত্তি নেই তো? যদি পরে বলিস তো পরে আমি চেয়েও কিছু করতে পারবো না। না ভাইয়া, কি যে বলছেন, আমার কোনো আপত্তি নেই। আমার আবার কোনো আপত্তি থাকতে পারে নাকি? তাহলে এখন আমাদের বাটোয়ারা হয়ে গেছে, তো তুই তোর জামাকাপড় আর তোর গরু নিয়ে এখান থেকে যেতে পারিস। ঠিক আছে ভাইয়া, আপনি নিজের আর ভাবির খেয়াল রাখবেন। নিজের ভাইয়ের কথা শুনে সে খুশি হয়ে যায়। নিজের ভাইকে অতটুকু বলে রিয়াজ ঘরের ভেতরে গিয়ে নিজের জিনিসপত্র নিয়ে বাইরে আসে এবং নিজের ঘরকে শেষবারের মতো দেখে, আর নিজের গরুটাকে নিয়ে সেখান থেকে বের হয়ে যায়। এখন এই ঘটনার পর কয়েক সপ্তাহ কেটে যায়, আর এই দিনগুলোতে রিয়াজ তার জমিতে একটা ছোট কুঁড়েঘর বানিয়ে নিয়েছিল। দেখতে দেখতে এখন চাষবাসের সময়ও এসে গিয়েছিল, তাই গ্রামের সব কৃষকেরা চাষবাসে লেগে পড়েছিল, যেখানে রিয়াজ তার জমির পাশের জমিতে তার ভাই আর ভাবিকে কাজ করতে দেখছিল।
এতটুকু বলে রিয়াজ খুব খুশি হচ্ছিল। কত ভালো আমার ভাই, নিজে অনাবাদি জমি নিয়ে তাতে ঘাম ঝরাচ্ছে, আর আমাকে দেখো। না না, আমি আমার ভাইয়ের সাথে খারাপ হতে দেখতে পারি না। এবার ফসল কাটতে আমি তাকে আমার অর্ধেক ভাগ দিয়ে দেব। কিন্তু সে এটা জানত না যে সে যে জমিতে চাষবাস করছে আসলে সেটাই অনাবাদি অনুর্বর জমি ছিল। এখন এভাবে কিছু মাস কেটে যায়। দেখতে দেখতে গ্রামবাসীদের সাথে সাথে তার বড় ভাইয়ের ফসলও বেশ ভালো হয়েছিল, কিন্তু তার জমিতে শস্যের একটা দানাও ছিল না। এখন এটা দেখার পর সে বুঝতে পেরেছিল যে তার ভাই তার সাথে প্রতারণা করেছে, কিন্তু এখনও তার বড় ভাইয়ের ওপর আশা ছিল যে সে রিয়াজকে সাহায্য নিশ্চিত করবে। তো সেটাই ভেবে সে তার ভাইয়ের বাড়ি গিয়ে পৌঁছায়, যেখানে তার বড় ভাই রফিক বলদগুলোকে স্নান করাচ্ছিল। আরে এসো 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 ভাই রিয়াজ, বলো কিভাবে আসা হলো? ভাইয়া, আপনার তো জানাই আছে, এবার আমার ফসল নষ্ট হয়ে যাওয়ার কারণে আমার কাছে এখন কিছুই অবশিষ্ট নেই। ঘরের সংসার কিভাবে চলবে আমি তো কিছুই বুঝতে পারছি না। তো সেজন্যই আমি আপনার কাছে কিছু সাহায্যের জন্য এসেছি। আমার কাছে তোকে দেওয়ার মতো কিছু নেই। আরে ভাইয়া, আপনি এমন কেন বলছেন? আপনার ফসল তো বেশ ভালো হয়েছে, আর ওপর থেকে আপনি আমার সাথে প্রতারণা করে ভালো জমিটা নিয়ে অনাবাদি জমিটা আমার নামে করে দিয়েছেন। আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে আপনি আমার সাথে এমনটাও করতে পারেন। দেখ রিয়াজ, এসব শোন, আমার সাথে ফালতু তর্ক করবি না, বুঝলি? তুই এখানে কিছু পাবি না। চল এখন কেটে পড়ো এখান থেকে। কিন্তু ভাইয়া, আপনি আমার প্রশ্নের উত্তর দিলেন না। প্রশ্নের উত্তর দেওয়া আমি জরুরি মনে করি না। চল বের হয় এখান থেকে, জলদি সোজা রাস্তা মাপ। এতটুকু বলে রফিক রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। আর নিজের ভাইয়ের এমন ব্যবহার দেখে রিয়াজ পুরোপুরি অবাক হয়ে গিয়েছিল। আর এত সব দেখার পর তার সেখানে দাঁড়ানোর একদমই ইচ্ছে করছিল না। তো সে সেখান থেকে বের হতেই যাচ্ছিল, তখনই ঘরের ভিতর থেকে কিছু আওয়াজ তার কানে আসে। তো তার পা সেখানেই থমে যায়। ঘরের ভেতরে রফিক আমিনা বাইরের সমস্ত কথা বলছিল। এটা তো খুব ভালো করেছেন আপনি, কিন্তু এখন আমাদের ওর জমি আর গরুটাও হাতিয়ে নিতে হবে। কিন্তু এসব হবে কিভাবে? সেটার চিন্তা আপনি করবেন না, আমি যেমনটা বলছি আপনি ব্যাস তেমনটাই করে যান। এতটুকু শুনে রিয়াজের পায়ের তলা থেকে মাটি সরে জড়ে যায়। আমার ভাই ভাবি এত নিচে নেমে যাবে এটা তো আমি স্বপ্নেও ভাবিনি। এখন যাই হয়ে যাক না কেন, আমাকে আমার গরু আর আমার ভিটেমাটি বাঁচাতে হবে। কিন্তু কিভাবে? তার আগে আমি বাড়ি চলি, এরা যদি আমাকে দেখে ফেলে তো আমার সমস্যা হতে পারে। এতটুকু বলে রিয়াজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। বাড়ি পৌঁছানোর পর রিয়াজ কিছুক্ষণ এই বিষয়ে ভাবে, কিন্তু এতটা ভাবার পরও তার কিছুই মাথায় আসছিল না। এখন আমার কাছে একটাই রাস্তা আছে। প্রথমত, এই অনাবাদি জমি থেকে আমার কোনো লাভ হতে চলেছে না। ওপর থেকে গরুটা এখন বুড়ো হয়ে গেছে, তো সেটার দুধ বিক্রি করেও সংসার আমি চালাতে পারবো না। তাই আমাকে গরুটা বিক্রি করে নিজের কোনো ব্যবসা শুরু করতে হবে। অতটুকু বলে পরের দিনই রিয়াজ গরুটাকে খুব কষ্টে বিক্রি করে দেয়। আর গরু বিক্রি করা খবর যেমনই রফিকের কানে যায়, সে রেগে রিয়াজের বাড়ি এসে পৌঁছায়। কি রে, কাকে জিজ্ঞেস করে তুই গরু বিক্রি করলি ভাই? ওটা আমার গরু ছিল, ওটাকে বিক্রি করার জন্য আমার কারো কাছ থেকে অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন নেই, বুঝতে পারছেন আপনি? মুখ খুব চলছে তোর। ওটা আমাদের বাবার শেষ স্মৃতি ছিল। তাছাড়া আমার কাছেও বাবার বলদ আছে, আমি তো ওগুলোকে বিক্রি করিনি। তো আমি কি বারণ করেছি আপনাকে বিক্রি করতে? তাছাড়া বলদ আপনি কেনই বা বিক্রি করবেন? ওটা তো জমি চষতে আপনার কাজেই আসছে। দেখুন ভাইয়া, আমাদের বাটোয়ারা হয়ে গেছে। নিজের বাটোয়ারায় আমাকে ঘর থেকে বের করে দিয়েছেন, আমি কিছু বলিনি। অনাবাদি জমি দিয়েছেন, আমি কিছু বলিনি। কিন্তু আপনি যদি আমার কাছ থেকে এসবও কেড়ে নেওয়ার চেষ্টা করেন তো এবার আমি চুপ করে বসে থাকব না, বুঝে গেছেন আপনি? এবার আপনি যান এখান থেকে। নিজের ভাইয়ের কথা শুনে সে রেগে সেখান থেকে বের হয়ে যায়। আর তারপর রফিক যেতেই সবচেয়ে আগে তো সেই টাকা দিয়ে সে মুরগির ফার্ম খোলে, আর 2-4টে মুরগি নিয়ে নিজের কাজ শুরু করে দেয় এবং সারা দিন মুরগিগুলো দেখভাল করে। এখন এভাবে করতে করতে সময় কাটতে লাগলো, আর দেখতে দেখতে তার পরিশ্রম রং আনতে লাগলো। বাহ ভাই রিয়াজ, তুই তো কামালই করে দিলি। এখন আমার এই ব্যবসা সফলতার সাথে চলছে তো বটে, কিন্তু এসব সম্ভব হতে পেরেছে শুধু আমার বাবার গরুটার কারণে। সেজন্যই এবার আমি গরুও আনব, যেগুলোর দুধ আমি বিক্রি করব। চল এবার আমি এই মুরগির ডিমগুলোকে বিক্রি করে গরু নিয়ে আসি। অতটুকু বলে সে পরের দিনই মুরগির ডিম বিক্রি করে গরু নিয়ে আসে এবং গরুগুলোকে এনে কিছুদিনের মধ্যে সেগুলো দুধ বিক্রি করতে শুরু করে দেয়।
আর এভাবে করতে করতে 6 মাস কেটে যায়। 6 মাস পর রিয়াজের জীবন যেন বদলে গিয়েছিল। সে নিজের ফার্মে কাজ করার জন্য এখন লোক রেখে নিয়েছিল। একটা আলিশান ঘর, একটা বাইক, আর তারই সাথে সাথে সে সায়রা নামের এক মেয়েকে বিয়েও করে নিয়েছিল, যে তার প্রতিটা কাজে হাত বাড়াত। সব ঠিকঠাক চলছিল, কিন্তু একদিন তার বাড়িতে রফিক আর আমিনা এসে পৌঁছায়। আর যেমনই রিয়াজ তার ভাই ভাবিকে দেখে, সে খুশিতে নাচতে শুরু করে দেয়। আসুন না ভাইয়া, আসুন। কেমন আছেন আপনি? আর ভাবি, আপনি কেমন আছেন? কিছু ঠিক নেই রে ভাই রিয়াজ, কিছু ঠিক নেই। কেন ভাইয়া, এমন কেন বলছেন আপনি? বলুন না, কি হয়েছে? কি বলবো রে ভাই, এই বছরের বন্যায় আমার পুরো ফসল বরবাদ হয়ে গেছে। 3 মাস ধরে ঘরে বেকার বসে আছি, সংসারও চলছে না। এই ঘটনার 3 মাস হয়ে গেছে, আর এখন আপনি আমার কাছে আসছেন। এতদিন ধরে কি করছিলেন ভাই? তুই এটা কি বলছিস? তোর ভাবির কথা এসে আমিই তোর সাথে এত খারাপ ব্যবহার করেছি? আর এত সব হয়ে যাওয়ার পর আমি তোকে কি মুখ দেখাতাম? ভাই, আমি তোর সামনে হাত জোর করছি, আমাকে ক্ষমা করে দে। যাই হোক দেবরজি, ওনার তো কোনো দোষ ছিল না, আমার কারণে এসব হয়েছে। আপনি আমাকে যেই শাস্তি দিতে চান দিয়ে দিন, কিন্তু আমাকে ক্ষমা করে দিন। আরে আপনারা এসব কেমন কথা বলছেন? আপনাদের কারণেই তো আজ আমি এখানে দাঁড়িয়ে আছি। আপনারা যদি আমাকে ঘর থেকে না বের করতেন তো আজ আমি এই পজিশনে থাকতাম না। দয়া করে আপনারা ক্ষমা চাইবেন না। তাছাড়া কেউ ঠিকই বলেছে, যা হয় ভালোর জন্যই হয়। চলুন ভেতরে আসুন ভাইয়া, ভাবি, আমি আপনাদের কারো সাথে পরিচয় করাতে চাই। এতটুকু বলে রিয়াজ তার ভাই ভাবিকে নিয়ে ঘরে ভেতরে চলে যায়, এবং সেখানে গিয়ে রিয়াজ তাদেরকে নিজের স্ত্রীর সাথে পরিচয় করিয়ে দেয়। ভাইয়া, ভাবি, এ হলো আমার স্ত্রী সায়রা। সায়রা রিয়াজের ভাই ভাবির সাথে দেখা করে তাদেরকে সালাম জানায়। ভাইয়া, ভাবি, এবার আমরা একসাথেই থাকব। না, থাকতে দিন দেবরজি, আমাদের কারণে আপনার বেকার কষ্ট হবে। কিসের কষ্ট? কেউ এখান থেকে এক পাও নড়বেন না, কিন্তু বলে দিচ্ছি, নয়তো আমার চেয়ে খারাপ কেউ হবে না। দেখ রিয়াজ, যে দায়িত্ব আমার পালন করা উচিত ছিল সেটা তুই পালন করে দিলি। আজ আমি তোর উন্নতি দেখে খুব খুশি। অতটুকু বলে সবাই একসাথে মিলে খুশি মনে নিজেদের জীবন কাটাতে লাগে।